করি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কোন কোন টপিকটা পড়তে পারি আজকে বলো দেখি। স্যার ক্লাস টাইম কি চেঞ্জ হয়েছে? না না, এটা ওই যে আমরা স্যাটারডে তে ক্লাস নিতে পারিনি আমি একটা প্রবলেমের জন্য, সেটার ওই ক্লাসটাই কভার করার জন্য আজকে ক্লাস। হ্যাঁ, আচ্ছা দেখো কোন টপিক তোমাদের মন চায় যে না পড়ি আজকে, বলো সেটাই পড়াবো। রিয়ারেঞ্জ পড়ান স্যার। রিয়ারেঞ্জ? রিয়ারেঞ্জ হ্যাঁ পড়ানোর তো কিছু নাই, কি পড়াবো বলো। স্যার রাইট ফ্রম অফ ভার্ব। স্যার তাহলে ন্যারেশন স্যার চেঞ্জ। রাইট ফ্রম অফ ভার্ব। রিয়ারেঞ্জ কি হচ্ছে? রিয়ারেঞ্জ হচ্ছে তোমাদের, এটা কি রিয়ারেঞ্জ বলে না, তোমাদের যেটা আসে সেটা হচ্ছে ওয়ার্ড অর্ডার। হ্যাঁ, শব্দের হুম। হচ্ছে অর্ডার গুলো ঠিক করে, মানে ইট আই রাইস কে আই ইট রাইস লেখা, এই হচ্ছে সোজা বাংলা হিসেবে। সেন্টেন্স সহজ, খুবই কারেকশন। সহজ অ্যাকচুয়ালি। তো এটা পরে পড়বো, হ্যাঁ এটা একদমই সহজ, আমরা একটু পরেই পড়বো। আচ্ছা, স্যার সেন্টেন্স আমাদের কারেকশন, রাইট ফ্রম অ্যান্টনি ভার্বস অনেকে বলতেছে, ওকে। স্যার সিনোনিম অ্যান্টোনিমটা একটু কঠিন আছে। সিনোনিম অ্যান্টোনিম কঠিন না, সিনোনিম অ্যান্টোনিম এটা মুখস্থের বিষয়, এটা নিয়ম কানুন পড়ে খুব একটা আগানো যায় না। আমরা এক দুইশোর মতো মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিব। এই যে দেখো আমি ঢুকি এখানে, রাইট সিনোনিম ফর্ম অফ ভার্ব। অ্যান্টোনিম হচ্ছে শীট হয়ে দিব যাবে স্যার। একটা, হ্যাঁ। এই শীট গুলা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট, এইগুলো থেকে মোটামুটি আসে, হ্যাঁ। চলে যাও। আর বোর্ড কোশ্চেনের সিনোনিম অ্যান্টোনিম আছে, এগুলো আমরা পড়াই কম বেশি। আচ্ছা, এগুলো আসলে কনস্ট্রাকটিভ কোনো লেসন না, হ্যাঁ, পড়াইলে খুব একটা মজা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, আমার মতো করে আমি পড়াই পারি, ঠিক আছে, যে রাইট ফর্ম অফ ভার্বস স্যার আর তাহলে সেন্টেন্স কারেকশনে হচ্ছে সবচেয়ে মজা পাওয়া যায়। বাট এইটা জি একটু আমি পরবর্তীতে যাইতে চাচ্ছি, আর একটা টপিক শেষ করার পরে যাইতে চাচ্ছি, কারণ ওইটাতে অনেক সময় লাগবে। মোস্ট কেসেস দেখা গেছে ওইটাতেই আমাদের পুরা কোর্সের অর্ধেক সময় ওই দুইটা টপিকেই আসলে চলে যায়, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি ওটা একটু পরে ধরি। আর আজকে আরেকটা সহজ টপিক, কারণ আমরা বলছিলাম না যে স্মার্ট ওয়েতে পড়বো আমরা, কিভাবে, যে সহজ টপিক গুলো যেন খুব সুন্দর মতো প্রিপারেশন ক্লিয়ার থাকে, এবং সহজ টপিক গুলোতে 100-এ 100 মার্কস, মানে 5 মার্কে 5 মার্ক যেন আসে, সেইটা হচ্ছে টার্গেট ছিল, তাই না? তো সেই ধারাবাহিকতায় আরেকটা সহজ টপিক আজকে আমরা শুরু করতে পারি, সেটা হচ্ছে WH কোশ্চেন। এটা অনেক বেশি সহজ তোমাদের যেগুলো টপিক আছে কম্পারেটিভলি সবগুলোর মধ্যে। তো এটা আমরা আজকে পড়তে পারি, যেটা আমাদের জন্য হেল্পফুল হবে আমি মনে করি, ঠিক আছে। এখন আচ্ছা, আমি নিয়মিত চলে যাই ডেগোট। তাই না, এটা দেখি আগে থেকেই দাগাদাগি করে রাখছি। আচ্ছা থাক, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে WH কোশ্চেন টপিকটা কম বেশি আমরা সবাই কি জানি না, কি বলতো, কম বেশি জানি না সবাই কি জিনিস। জি স্যার। জি স্যার জানি। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমি একটু বলি সহজ করে, যে WH দ্বারা যেই যেই কোশ্চেন ওয়ার্ড গুলো আছে, সবার মাইক গুলো একটু অফ থাকবে কাইন্ডলি, হ্যাঁ প্লিজ, একটু মাইক গুলো অফ থাকবে। ঠিক আছে, কি ব্যাপার এখনো মাইক অন, বারবার অফ করে দিচ্ছি তারপরে। ওকে, W এবং H দ্বারা যেই কোশ্চেন ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলো দ্বারা যখন আমরা কোনো সেন্টেন্স কে কোশ্চেন করি, একটা জেনারেল সেন্টেন্স, পজিটিভ বা অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স কে যখন আমরা কোশ্চেন করি, দ্যাট কোশ্চেন বিকামস WH কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসো WH ওয়ার্ড গুলো কি কি আছে। WH ওয়ার্ড আমরা একটু সবাই বলি কি কি আছে। হোয়ার, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার। হ্যাঁ, ঠিক হুইচ, আছে। হু, হুইচ, হু, হুইচ, হোম। হুজ, হোম, আচ্ছা আচ্ছা, WHAT হোয়ার, হোয়াট, হাউ, WHICH হুইচ, ঠিক আছে। তাহলে HOW, এখানে ডাব্লিউ আর এইচ কই? স্যার এইখানে যে শুধু এইচটা আছে, এইচ দিয়ে শুরু হয়েছে,
এর কারণেই এটার নাম রাখা হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন। কেন এই তিনটা হাউ এর লেটারের কারণ মধ্যে তুমি ডাব্লু খুঁজে পেলা না? দেখো ডাব্লু তো আছে, একটু পরে আছে, এই হলো ব্যাপার, তাই না? এইচ ও লাস্টে আছে ডাব্লু, তাই তো? আর সবগুলোতে ডাব্লু আর এইচ পাশাপাশি ছিল, এটা একটু দূরে দূরে আছে নাকি? এটাই পার্থক্য, কিন্তু ওখানেও ডাব্লু আর এইচ আছে, ওইটাও ডাব্লু এইচ ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা। তোমাদের প্রথমেই আমি ক্লাস করানোর আগে যেহেতু বলেই রাখছিলাম যে টেন্স বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। আজকেও হয়তো টেন্স তোমাদের পড়া ছিল, কম বেশি তোমরা কতটুকু পড়ছো আই ডোন্ট নো, বাট সবার পড়া উচিত ছিল। তো সেই দিকে গেলে আর একটু সময় লস হয়ে যাবে আমার, তো ওইদিকে না যাই আজকে। আশা করি সবাই পড়ছো, এটা আমার এক্সপেকটেশন তোমাদের কাছে। ঠিক আছে, এখন যদি কারো গ্যাপ থেকে থাকে এটা ফিল আপ করে অবশ্যই নিতে হবে। কারণ দেখো ডাব্লিউএইচ কোশ্চেন ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক, পঞ্চম শ্রেণী থেকে শুরু করে ডিগ্রি অনার্স লেভেল পর্যন্ত এটার সিলেবাসে থাকছে। আচ্ছা, এরপরে যাই যে আমি বলছি ঠিক আছে, কিন্তু উত্তর করতে পারে না। আচ্ছা, যাই হোক, মোটামুটি যে কেন কঠিন লাগে, কারণ একটাই, দেখো টেন্স সম্পর্কে তাদের ভালো অভিজ্ঞতা নেই। তাইলে দেখো ডাব্লিউএইচ কোশ্চেন পারতে হলে টেন্সের অভিজ্ঞতা ভালোভাবে থাকতে হবে। কি জন্য, কিভাবে, নিচে তুমি যখন পড়তে যাবা তখনই বুঝবা যে ওই যে আমরা টেন্সের স্ট্রাকচার গুলো পড়ছিলাম না, কোশ্চেন মার্ক, কোশ্চেন করলে কিভাবে আমরা অ্যান্সারটা, তোমার স্ট্রাকচারটা হবে, হ্যাঁ, অ্যাফার্মেটিভ থাকলে কিভাবে স্ট্রাকচার হবে, নেগেটিভ থাকলে কিভাবে স্ট্রাকচার হবে, ইন্টারোগেটিভ নেগেটিভ থাকলে কিভাবে স্ট্রাকচার হবে, এগুলো কিন্তু সব টেন্সের জন্যই আমরা টেন্সের ক্লাসে পড়েছি। তো বিভিন্ন টেন্সের স্ট্রাকচার গুলো যখন জানবো না, সেটার ইন্টারোগেটিভ কিভাবে হয় সেটা যদি না জানা থাকে, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বিল্ড আপ করতে যেও অনেক ভুল তোমরা করে বসবে। তো সেই জন্যই বলছিলাম টেন্স অবশ্যই ক্লিয়ার রাখতে। দেখো প্রথম কথা হচ্ছে, তাইলে কথার সাথে কাজ মিল পাচ্ছ? তো করতে গিয়ে যে এই যে এই ধরনের ঝামেলা যখন ফেস করবো তখন কিন্তু জিনিসগুলো অনেক বেশি। আচ্ছা, আমি এই পিডিএফটা একটু করি, পিডিএফটা লেখালেখি আছে তো এটা একটু মুছে আনি। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এমনি একটু দেখো আজকে কষ্ট করে, এটা হয়তো আগের ক্লাসে বা অন্য ক্লাসে পড়িয়েছি সেটাই হয়তো রয়ে গেছে, এটা ক্লিয়ার করতে হবে। সমস্যা নেই, একটু অ্যাডজাস্ট করে নিই। দেখা যাচ্ছে তো নাকি? মোটামুটি লেখা বোঝা যায় না? জি স্যার, বোঝা জি যায়। স্যার, বোঝা যায়। আচ্ছা, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমরা পাইছি যতগুলো আছে, তো কোনটা দিয়ে কিভাবে কি হয় আমরা একটু দেখবো। রুল নাম্বার ওয়ানে দেখো, কোন বাক্যের সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। প্রথম কথা হচ্ছে, যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে হু দ্বারা আমরা প্রশ্ন করি। এখন প্রাইমারি বা জেনারেল কিছু নিয়ম আগে শিখতে হবে। অবশ্যই করার সময় আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে সহজভাবে বলি যে সালমা হেল্পড মি বা হেল্প টু মি যেটাই আছে, অথবা পরেরটা দেখো ওখানে যেহেতু লেখালেখি রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে রূপা একটা বুদ্ধিমতী বালিকা বা মেয়ে। আচ্ছা, তাইলে কোশ্চেন হবে কাকে ইন্ডিকেট করে? ধরো রূপাকে ইন্ডিকেট করে, যেহেতু সাবজেক্ট ব্যক্তিবাচক, তাহলে কে ইন্টেলিজেন্ট গার্ল, নাকি? কোশ্চেনটা হবে কে ইন্টেলিজেন্ট গার্ল, হু দ্বারা কোশ্চেন করতে হবে। দেখো ডাব্লিউএইচ কোশ্চেন এবং নর্মাল ইন্টারোগেটিভ এর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? ডাব্লিউএইচ কোশ্চেন সেন্টেন্স এবং নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? যে রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এটাকে ডিরেক্ট ইন্টারোগেটিভ করলে কি করতা? ইজ রূপা অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এরকম হইতো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি কিন্তু স্যার। ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় জাস্ট ডাব্লিউএইচ ওয়ার্ডটা এই যে ইন্টারোগেটিভ ফর্ম বা ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার তার আগে বসাই দিতে হয়। তাহলে দেখো ইজ, আর অবশ্যই যখন তুমি যাকে কেন্দ্র করে কোশ্চেন করবা ডাব্লিউএইচ কোশ্চেনে, তাকে তোমার কোশ্চেনের ভিতর রাখা যাবে না। কি বলছে এটা? যাকে কেন্দ্র করে কোশ্চেন করব তাকে কোশ্চেনের মধ্যে রাখা যাবে না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক জায়গায় এটা অনেকেই ভুল করে।
যেমন এখানে রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে কোশ্চেন করতেছি হু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাই না? যে কে একজন বুদ্ধিমতী বালিকা, তাহলে অ্যান্সার হচ্ছে রূপা। অ্যান্সার হচ্ছে রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। ক্লিয়ার? তাহলে আমাদের হু ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, এখানে কি রূপা আছে? sir. জি না না স্যার। স্যার, না ঠিক স্যার। আছে, তো এটা সব জায়গায় মনে রাখতে হবে। তাইলে তোমাদের ক্ষেত্রে কিছু জিনিস কাজ করবে, মানে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে কোনটা ধরে আমরা কোশ্চেন তৈরি করব, কারণ এখানে অনেক ভাবেই কোশ্চেন করা যায়। ঠিক আছে, যেমন ইন্টেলিজেন্ট গার্লকে কেন্দ্র করে এখানে কোশ্চেন করা যায়, রূপাকে কেন্দ্র করে এখানে কোশ্চেন করা যায়, দুই ভাবে কোশ্চেন করা যায়। এখন তোমাদের পরীক্ষাতে কোনো আন্ডারলাইন্ড আসে যে না এনাকে বা এই সাবজেক্ট বা এই টপিকটা ধরেই কোশ্চেন করতে হবে সেন্টেন্স থেকে, এরকম কোনো বাইন্ডিংস তোমাদের আসে না। তো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম যে তোমরা যে কোনো টা দিয়েই কোশ্চেন করতে পারো, যে কোনো সাবজেক্ট ধরে বা যে কোনো পয়েন্ট ধরে তুমি কোশ্চেন করতে পারো। বাট এখানে একটা কথা আছে, কথাটা কি? এখানেই ভুল করে ব্যক্তি সকলে, যে ধরো এই হু আর হোয়াট, খেয়াল করো, হু এবং হোয়াট এই দুটো দ্বারা যে কোনো ডাব্লিউএইচ কোশ্চেনই করা যায়। তুমি আমাকে যে কোনো সেন্টেন্স দাও, হু এবং হোয়াট দ্বারা আমি হচ্ছে এটার ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করে দিতে পারবো এবং এটা কারেক্ট হয়। কিন্তু তুমি ধরো পাঁচটাই যদি এই হু এবং হোয়াট দ্বারা সহজ ভাষায় করে দিয়ে আসলে, তাহলে কি আসলে এটা তেমন কোনো ইম্প্যাক্ট ফেললো? বা টিচার বুঝেই ফেলবে যে সে এরকম ভাবে পড়ে আসছে। হ্যাঁ, তো এইভাবে নাম্বারিংটা অনেক সময় কমে যায়। কথা বুঝতেছো? তাহলে কিভাবে করব? ব্যাপারটা হচ্ছে হু একটা করবা, হোয়াটও একটা করবা। ঠিক আছে, এরপরে হুম, ওয়্যার, হুইচ, হ্যাঁ, হোয়েন, আরো তো আছে। সেন্টেন্স গুলো ওরকম আসবে, টু দা পয়েন্ট দেখবা যে হোয়াট দিয়ে হচ্ছে, একটাতে হচ্ছে হুইচ দিয়ে হচ্ছে, একটাতে হোয়েন দিয়ে হচ্ছে, একটা হুম দিয়ে হচ্ছে, আরো কমপ্লিকেটেড আছে বাই হুম, বাই হোয়াট, বাই হুইচ, হ্যাঁ, উইথ হুম, টু হুম, এগুলো দিয়ে করা যায়। তো এগুলো আসতেছে, তো তুমি তখন ওইটা দিয়ে করার চেষ্টা করবা। তো একটা দিয়েই হু দিয়ে সব করবে এরকম যেন না হয়, বা হোয়াট দিয়েই করবো সব সব এরকম যেন না হয়। হু হোয়াট একটা থাকবে, বাকিগুলো অন্যগুলো দিয়ে করার চেষ্টা করবো। এটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। জি আচ্ছা, স্যার। আমরা দেখবো, Sir, আমরা clear. যে কথাগুলো বললাম সবগুলোর এক্সপ্লেনেশন ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বললাম যে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক এবং কোনো ব্যক্তিকে টার্গেট করে যদি কোশ্চেন করি, তাহলে হু দ্বারা কোশ্চেন করবে। এবার আসো বাক্যের সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, অল হলে হু দ্বারা প্রশ্ন করতে পারবে না। এভরিবডিও তো হচ্ছে একটা ব্যক্তি, প্রত্যেকে, তাহলে কারা বা কে, প্রত্যেককে বুঝাইতেও ব্যক্তিবাচকই বুঝায়, বা এভরিওয়ানও একই, অল মানে সবাইকেও বুঝাইতেও ব্যক্তিবাচক ভাবেই কোশ্চেন করা যায়। এজন্য এরকম সাবজেক্ট থাকলেও এভরিবডি, এভরিওয়ান, অল এরকম থাকলে হু দ্বারা কোশ্চেন করতে হয়। যেমন খেয়াল করো, এগুলো এত এত নিয়ম পড়ার কিছু নেই, আমরা ডাইরেক্ট সেন্টেন্স থেকে দেখবো। এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। এখন এইখানে কথা হচ্ছে আসো, যে যখন এরকম বাক্য আসবে, এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এই ধরনের বাক্য যখন আসবে, এটার বাংলা কি বলতো? সকলে তাকে প্রত্যেকে সম্মান করে। সম্মান করে একজন। সকলে সৎ মানুষকে সম্মান করে। সৎ ব্যক্তিকে সম্মান করে। একজন সম্মান করে। হিসেবে তাকে সম্মান করে। হ্যাঁ, প্রত্যেকেই একজন সৎ ব্যক্তিকে সম্মান করে। করা করে। হ্যাঁ, এখন এইগুলো সেন্টেন্সের ডাব্লিউএইচ কোশ্চেন আসবে হচ্ছে নেগেটিভ ভাবে। কিভাবে? যে কে একজন সৎ ব্যক্তিকে সম্মান করে না, কে একজন সৎ ব্যক্তিকে সম্মান করে না, দ্যাট মিনস উত্তর হচ্ছে সবাই সম্মান করে। কথা বুঝতেছো? যে কে আর সম্মান করবে না, সবাই করে, এরকম হচ্ছে এই এই ধরনের সেন্টেন্সের কোশ্চেন করার প্যাটার্ন। যদি আমি বলতাম কে সম্মান করে একজন সৎ ব্যক্তিকে, তাহলে মনে হইতো কি যে হয়তো কেউ সম্মান করে না, তাই না? যে কে আবার সম্মান করে। সেন্সটা খেয়াল করো, যখন এভরিবডি, এভরিওয়ান দ্বারা বাক্য, পজিটিভ কোনো বাক্য শুরু হবে, এরকম আসবে পরীক্ষায়, তখন সেগুলো নেগেটিভ সেন্সে,
নেগেটিভ সেন্সে কোশ্চেন করতে হবে। তাহলে যদি হয় এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, তাহলে হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান? কে একজন সৎ ব্যক্তিকে সম্মান করে না? অথবা এটা অন্যভাবেও করা যায় যে হু ডিসরিসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। তো ওইটা আমার দেখার দরকার নাই, ওটা একটু কঠিন, এটাকে অ্যান্টোনিমে নিয়ে যেতে হচ্ছে। তো ওই জায়গা থেকে না যায় আমরা এটাই করি, হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, এটা যদি কঠিন মনে হয় আমি একটু সহজ করে আগে পড়াই, সেটা হচ্ছে যে আই রেসপেক্ট মাই ফাদার, আই রেসপেক্ট মাই ফাদার, তাহলে আমি আমার বাবাকে সম্মান করি, তাই তো? এখন এটাকে আই কে কেন্দ্র করে কোশ্চেন করো। Who respect my father? Am I respect my father? Who respect father? আচ্ছা, খেয়াল করো যে আমি বললাম এই ধরনের সেন্টেন্সে এখানে বলতেছি যে আমি আমার বাবাকে সম্মান করি, তাহলে কোশ্চেন করতে হবে আই, আই কে কেন্দ্র করে, তাহলে হু, ওকে ফাইন, হু মানে কে সম্মান করে, তো হু রেসপেক্ট তো হয় না, এখানে আই রেসপেক্ট, এখানে হচ্ছে হু আই হচ্ছে, ডাজন্ট রেসপেক্ট? হ্যাঁ তাহলে হু ডাজ, না না, হু ডাজ, অথবা ডাজ না দিয়ে তুমি যদি বলো হু রেসপেক্টস, PECTS, এখানে একটা এস যোগ হবে, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে। এখানে আই ফার্স্ট পার্সন দেখে এখানে রেসপেক্ট আছে, ঠিক আছে, কিন্তু যখন তুমি কোশ্চেন করবা সেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের প্যাটার্নে চলে যাবে, তাহলে হয় হবে হু ডাজ রেসপেক্ট অথবা হু রেসপেক্টস। ক্লিয়ার? দুইভাবে তুমি করতে পারো। এখন কথা হচ্ছে এই যে যে কোনো WH কোশ্চেন যখন করবা তখন এই মাই আর মাই থাকবে না। আমি আরো সহজ করে আগে বলি, তাহলে যদি বলি মাই, প্রত্যেকটা পয়েন্ট আসতেছে একটা একটা করে আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে? মাই নেম ইজ SABBIR, এটার কোশ্চেন করো তো সবাই। What is my name? হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ হোয়াট What ইজ is মাই your নেম? name? এটা What is What হোয়াট is your ইজ ইয়োর ইউর নেম? নেম, এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক, তাই না? আচ্ছা, Yes, হ্যাঁ তাইলে দেখো তো এইখানে কি বলতেছো যে তোমার নাম কি, তোমার নাম কি, অ্যান্সারে বলতেছো হচ্ছে আমার নাম ABCD যেটাই হোক, তাই না? তাহলে কোশ্চেনে বলো তোমার নাম কি এবং অ্যান্সারে বলো আমার, তাহলে কোশ্চেনে হয় তোমার, অ্যান্সারে হয় আমার। কথা বোঝা যাচ্ছে? তাহলে অবশ্যই কি, তাহলে কোশ্চেনে যদি ইয়োর হয় অ্যান্সারে হয় মাই, তাহলে তোমাকে তো উল্টা করতে হয়, তোমাকে অ্যান্সার দেওয়া থাকে কোশ্চেন করতে হয়, তাহলে কোশ্চেনে যদি অ্যান্সারে যদি মাই থাকে কোশ্চেনে হবে ইয়োর, ইয়ার। ঠিক আছে? তার মানে বাট স্যার পার্সন ফার্স্ট চেঞ্জ পারসন হবে, থাকলে সেকেন্ড পারসন হবে, আর সেকেন্ড পারসন থাকলে হ্যাঁ ফার্স্ট পারসন হবে। পার্সন ইয়ার। চেঞ্জ হবে, ঠিক আছে? এখন কোনটাই কি হবে সেটা আমরা দেখবো স্যার থার্ড পরবর্তীতে, তবে পারসনের ক্ষেত্রে কি কোনো চেঞ্জ হবে না? না, থার্ড পার্সনে চেঞ্জ হয় না, শুধুমাত্র ফার্স্ট পার্সনের সময় চেঞ্জ আসে, ঠিক আছে? তাহলে মাই হয়ে যাবে ইয়োর। ক্লিয়ার? এখন কোনটার জন্য কি হবে এটা তুমি অর্থ দেখলেই বুঝতে পারবা, যে আমার নাম সাব্বির, তাহলে কোশ্চেন করতে হবে তোমার নাম কি। তাহলে এইখানে যখন বলতেছিলাম আই রেসপেক্ট মাই ফাদার, আমি আমার বাবাকে সম্মান করি, তাহলে হু রেসপেক্টস ইয়োর ফাদার? এই কথা বুঝছি? yes, sir. জি ওকে, স্যার। তাহলে এইটা একটা পোর্শন স্যার? গেল, ঠিক আছে, স্যার এটা আমরা এটাও বুঝলাম। whom do you respect হবে না? এখানে হুম ডু ইউ রেসপেক্ট তুমি কোশ্চেন করতে অবশ্যই পারো, সেটা মাই ফাদার কে যখন ইন্ডিকেট করে করবা। ক্লিয়ার? স্যার আই তো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে কোশ্চেনের সময় কেন ডাস হইলো? কারণ কোশ্চেনের সময় হু কি বলতো, হু কোন সাবজেক্ট? হু ব্যক্তিবাচক। কি ফার্স্ট পার্সন? হু যে কোনো একটা পার্সন হবে, সেটা থার্ড পার্সন হবে, ঠিক আছে? Third person.
ক্লিয়ার? এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো এইটা এটা যেহেতু একটু অন্য বা ভিন্ন ধর্মী ছিল এই জন্য এটাতে একটু পরে আসলাম, তো এখন হয়তো বুঝবা যে এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। তো যখন একটা জিনিস সবাই সব পছন্দ করে বা সবার কাছে ভালো লাগে, তখন তার কোশ্চেনটা একটু উল্টা ভাবে করা হয় যে এটাকে কে না ভালোবাসে বা কে না পছন্দ করে। কথা বুঝছো আমার? যখন এভরিবডি এভরিওয়ান এরকম শব্দ দিয়ে কোনো কিছু আসে, দ্যাট মিনস এটা সবাই মানে প্রত্যেকেই এই জিনিসটা ভালোভাবে নেয় বা ভালোবাসে বা পজিটিভ ভাবে গ্র্যান্ট করে। এই ধরনের যখন সেন্টেন্স আসবে যে এভরিবডি রেসপেক্টস অ্যান্ড অনেস্ট ম্যান, এটা তো চিরন্তন সত্য বা এটা হচ্ছে পজিটিভ একটা কথা, এভরিবডি দিয়ে শুরু হয়েছে, তাহলে বলতে হবে হু ডাজন্ট রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান। এখানে নর্মাল হওয়ার কথা ছিল হু ডাজ রেসপেক্ট অ্যান অনেস্ট ম্যান, তাই না? বা হু রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এটা নর্মাল সেন্সে হওয়ার কথা ছিল। কিন্তু যখন এই যে এভরিবডি এভরিওয়ান দ্বারা এরকম সেন্টেন্স থাকে, তখন সেক্ষেত্রে এটা একটু ভিন্ন ধর্মী হয়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডাজেন্ট বা ডন্ট নিয়ে আসব, কারণ এখানে নেগেটিভ ভাবে জিনিসটাকে বলতে হবে যে কে রেসপেক্ট করে না, দ্যাট মিনস সবাই রেসপেক্ট করে। আরেকটা সেন্টেন্স, এভরিবডি, এখানে এভরিওয়ান লাভড হিম, প্রত্যেকেই তাকে ভালোবাসতো, তাহলে তাকে কে ভালোবাসতো না? এখানে লাভড কোন টেন্সে আছে? ফার্স্ট। Perfect, sir. পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, Sir. তাই না? Past. হ্যাঁ, তাহলে কোশ্চেন কোন প্যাটার্নে আসবে? সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ প্যাটার্নে আসবে নাকি? হুম। জি। হ্যাঁ, তাহলে হু ডিডেন্ট লাভ হিম, হু ডিডেন্ট লাভ হিম, কারণ পাস্ট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম কি ছিল? ডিডেন্ট, ডিড প্লাস তারপরে হচ্ছে সাবজেক্ট ছিল, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? হ্যাঁ, তো এখানে হ্যাঁ। দেখো হুটা আগে চলে যাচ্ছে। আর এভরিওয়ান কে ইন্ডিকেট করে কোশ্চেন করা বা এভরিবডি কে ইন্ডিকেট করে কোশ্চেন করলে এই এইগুলো আর কিন্তু আমাদের কোশ্চেনে থাকছে না। দেখো হু ডাজেন্ট, এখানে এভরিবডির জায়গায় হু চলে আসছে, তাই না? আর এভরিওয়ান কে ইন্ডিকেট করছি, এভরিওয়ান কিন্তু এই যে অ্যান্সারে আর থাকছে না, তাহলে এভরিওয়ান উঠে যায়, হু ডিডেন্ট লাভ হিম। এই বোঝা যাচ্ছে না কঠিন মনে হচ্ছে? বুঝতে পারতেছি স্যার। হ্যালো, স্যার বুঝতে শোনা পারতেছি। যাচ্ছে আমার কথা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আসো 3 নম্বর নিয়মে। ফার্স্ট ক্লাসে মানে আমাদেরকে অনেক কথাই শুনতে হয় বা বলতে হয়, কারণ বেসিক গুলো আগে তোমাদেরকে ধরাই দিতে হয়, তাই না? বেসিক গুলো না জানলে পরবর্তীতে যে জিনিসগুলো আছে এগুলো কঠিন হয়ে যাবে বুঝে। আচ্ছা, তো আমি তোমাদেরকে 1 নম্বর এবং 2 নম্বরে যেটা বললাম ওই রকমই এখানে আবার দেখো নো বডি দিয়ে, এটা ছিল এভরিবডি এভরিওয়ান দিয়ে, এখানে নো বডি নো ওয়ান অথবা নান, তাই না? মানে এখানে না বোধক বুঝাচ্ছি যে কেউই না, নো বডি নো ওয়ান, কেউ না, তাই না? এই ক্ষেত্রে কিভাবে হবে? নো ওয়ান উইল হেল্প ইউ, তোমাকে কেউই সাহায্য করবে না। এটার কোশ্চেন তোমরা একটু বাংলায় বলো তো আগে। তোমাকে কে সাহায্য করবে? তোমাকে কে হ্যাঁ, সাহায্য তোমাকে করবে? কে সাহায্য করবে, মানে তোমাকে কে বোঝাই সাহায্য যাচ্ছে করবে? না যে কেউই তোমাকে সাহায্য করবে না, মানে তোমাকে কে সাহায্য করবে? এভাবে কোশ্চেনটা আসে না যে কে তোমাকে সাহায্য করবে তোমার মতো মানুষকে। কোশ্চেনটা কিন্তু এরকম আসে আমরা যখন বাংলায় বলি, তাই না? তো সেই জায়গা থেকে হু উইল হেল্প ইউ, এটা নর্মাল ভাবে হু উইল হেল্প ইউ, হেল্প মি। তোমাকে কে সাহায্য করবে। নান রেসপেক্টেড দ্য ম্যান, কেউই নো। মানুষটাকে ডান। সম্মান করতো না, তাহলে হু হ্যাঁ। রেসপেক্টেড দ্য ম্যান, দাও না। অথবা হু ডিড রেসপেক্ট দ্য ম্যান, তুমি এভাবেও করতে পারো, হু ডিড রেসপেক্ট দ্য ম্যান। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো মোটামুটি হু দ্বারা যেভাবে কোশ্চেন করার কোশ্চেন আসে এরকম টাইপের আমরা আসলে ইনশাল্লাহ পারবো। এরপরে আসবো, আচ্ছা হুম দ্বারা আসে। হুম শব্দের অর্থ কি বলতো? কার? হ্যাঁ, হুম শব্দের কাকে, অর্থ স্যার? হচ্ছে কার, কার।
সরি, হুজ মানে কার, আমি কে যেন কাকে বললো স্যার? কার। হ্যাঁ, হুম কাকে, মানে হুম মানে কাকে, ঠিক আছে, কাকে? হুজ মানে হচ্ছে কার, হুজ মানে হচ্ছে কার, আর হুম মানে হচ্ছে কাকে। তাহলে কাকে যখন বাংলাতে এরকম কোনো কোশ্চেন আমরা করব, তার ইংলিশ যখন করব যে কাকে, তখন আমরা হুম ব্যবহার করব। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে অবশ্যই কাকে, সেটা ব্যক্তিবাচক কোনো সাবজেক্টই হবে, একজন ব্যক্তিকেই বলতে হবে, এবং টেন্স অনুযায়ী জিনিসগুলো করতে হবে। তাহলে আমরা এত নিয়ম পড়ার দরকার নেই, ডিরেক্ট একটা সেন্টেন্সে আগে যাই, দেখো তাইলেই বুঝতে পারবা। আর এখানে এই যে নিয়মগুলো দেখছি, প্রশ্ন করার সময় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে পরিণত হয়, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে লিখে দিছি, তো আমরা এগুলো কিন্তু দেখতেছি অলরেডি আমরা সেন্টেন্স থেকে। এখানে দেখো, হুম ডাজ সুমাইয়া নো, এটার সুমাইয়া নোজ হিম, সুমাইয়া তাকে জানে বা চেনে, তাই না, এটার বাংলাতে এটাই। তাহলে হিম কে ইন্ডিকেট করে কোশ্চেন করতেছে। দেখো এখানে কিন্তু সুমাইয়াকে ইন্ডিকেট করেও কোশ্চেন করা যেত যে হু নোজ হিম, তাই না। হুম তাহলে সুমাইয়া দেখো, ওকে। এই হু দ্বারা কিন্তু সব কোশ্চেনই করা যায় ব্যক্তিবাচক থাকলে, এবং বস্তুবাচক থাকলে হোয়াট দ্বারা সব কোশ্চেনই করা যায়। এই জন্য আমি বলি যে যখন এই কোশ্চেন, এই সেন্টেন্সটা তোমার পরীক্ষায় আসছে, তখন ধরো হু দিয়ে আর একটা সেন্টেন্স করে ফেলছো অলরেডি, তখন এই সেন্টেন্সটাকে আর হু দিয়ে করবা না। তখন যেহেতু এখানে হিম ইন্ডিকেট করে কোশ্চেন করা যাচ্ছে, মানে হুম দ্বারা আসতেছে একটা কোশ্চেন, তো বারবার ওই হু দ্বারা আর কোশ্চেন করাটা ঠিক হবে না। কথা বুঝছো এবার? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু হিমকে ইন্ডিকেট করে আমরা কোশ্চেন করতে পারছি, তো এখানে হিম এর পরিবর্তে হুম আসবে, তাই না, যে সুমাইয়া নোজ হিম, সুমাইয়া তাকে চেনে। তাহলে সুমাইয়া কাকে চেনে, ইংলিশটা হবে সুমাইয়া কাকে চেনে, তাই না, কোশ্চেনটা এরকম হবে। তাহলে হুম ডাজ সুমাইয়া নো, সুমাইয়া নোজ কাকে চেনে। চেন। নোজ তো আর থাকবে না, ডাজ দিয়ে দিয়েছো না। তাহলে হুম, তারপরে এই যে এটা ইন্টারগেটিভ করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ ফর্ম কি হয়, ডাজটা আগে চলে আসবে, তারপর সুমাইয়া, তারপরে নো হবে, তাই না। তাহলে হুম ডাজ সুমাইয়া নো। আচ্ছা, আই টট হিম ইংলিশ, আই টট হিম ইংলিশ। এখানে দেখো তিনটা কোশ্চেন করা যায়, তাই না, তিনটা কোশ্চেন হুম। করা যায়। দেখো, আই দ্বারা কোশ্চেন করা যায় যে কে আমি তাকে তাকে ইংলিশ শিখিয়েছে। আবার হোম হচ্ছে ডিড আমি কাকে ইংলিশ শিখিয়েছি, এটা করা যায়। আবার করা যায় হচ্ছে আমি আমি কি তাকে শিখেছি দাও? কোন কি সাবজেক্ট শিখি। শিখিয়েছি বা কি শিখিয়েছি, তাই না। জি স্যার। জি। হ্যাঁ, তাহলে দেখো তিনটা জিনিসকে ইন্ডিকেট করেই করা যাচ্ছে এখানে কোশ্চেন। তোমার ফ্রিডম আছে, তুমি যে কোনোটা নিয়ে করতে পারো, যেহেতু তোমাকে আন্ডারলাইন করে পরীক্ষায় দেয় না যে এটা দিয়েই করতে হবে। তো এখানে ধরি আমরা হুম, যেহেতু তাহলে কোনটা নিয়ে করব, হিম দ্বারা, তাই না, হিমকে ইন্ডিকেট করে করব। তাহলে হুম ডিড আই কি হয়ে যাবে, ইউ। ইউ হয়ে যাবে আই স্যার। হয়ে যাবে ইউ, ঠিক ফার্স্ট আছে। পারসন ফার্স্ট সেকেন্ড পার্সন, পারসন ফার্স্ট পার্সন হয়ে সেকেন্ড যাবে সেকেন্ড পার্সন। তাহলে হুম ডিড ইউ টিচ ইংলিশ। বুঝছো এবার, ক্লিয়ার। জি হুম স্যার। স্যার। ডিড ইউ টিচ ইংলিশ, তুমি স্যার কাকে ইংলিশ শিখিয়েছো। হ্যাঁ বলো। হু দিয়ে যদি বারবার হয় তাইলে করলে তো কোনো সমস্যা নাই। কে বলছে সমস্যা নেই, এই একটু আগে কি বুঝাইলাম, তাই না? অবশ্যই সমস্যা আছে। তোমাকে হু দ্বারা সবগুলাই হবে, আমি তো বলতেছি হু আর হট দ্বারা সবগুলোই হবে, তাই কি সবগুলো করবা তুমি? তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন পরীক্ষায় দিছে কেন, যে তুমি সবগুলো দিয়ে তুমি জানো কিনা, তাই না। আবার আন্ডারলাইন করেও দেয় নাই, আন্ডারলাইন করে না দেওয়ার মানেই তো এটা না যে তুমি যা খুশি তাই করবা। আমি বলতেছি একটা হু আর একটা হট দিয়ে করবা, বাকিগুলো অন্যটা দিয়ে করবা। ক্লিয়ার? কারণ যখন হু আর হট দিয়ে সব করবা পাঁচটাই, তখন টিচারের ইমপ্রেশন খারাপ হয়ে যাবে, যে মনে করবে যে সে হয়তো এইভাবে মানে পাইকারি শিখে আসছে, ঠিক আছে। তো এই কাজ করা হ্যাঁ যাবে না, এই জন্যই তো পড়াচ্ছি, নাহলে হু আর হট পড়াইতে ছেড়ে দিতাম তোমাদের, ঠিক আছে না। পড়াচ্ছে এই জন্যই যেন সবগুলো দিয়ে স্যার পড়ো। আমাদের এখানে কি লেকচার শিট দেওয়া আছে? হ্যাঁ, এটা আপলোড করে দিব আজকে, এটা এখন আপলোড করা নাই, ঠিক আছে, শীটটা একটু ক্লিয়ার করে আমি আপলোড করে দিব। স্যার, আমাদের আর্টিকেলের একটা শীট দেওয়া হয়েছে, সেখানে কেন জানি প্রশ্নের উত্তর মালা পাচ্ছি না। আমি তো সলভ করছি কিন্তু মিলাতে পারতেছি না। আচ্ছা, সলভ করে রাখো, আমি পরের ক্লাসে এসে দরকার হয় মিলাই দিব, ঠিক আছে। আচ্ছা। স্যার আচ্ছা, বলতেছি যে আমাদের কি আলাদা কোনো গ্রুপ আছে ইংলিশ ব্যাচের জন্য? না, না,
আচ্ছা, আমরা অফ টপিক কোশ্চেন এখন না করি প্লিজ, ঠিক আছে? এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা থাকার কোনো প্রয়োজন নাই। তোমরা পড়তেছো, ক্লাস করতেছো, পড়ো। হ্যাঁ, আদারওয়াইজ অন্য সেকশন গুলো পরে আলাপ করবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আজকে এটুকুই শেষ করতে হবে আমাদের। হুম দ্বারা আরেকটা জিনিস আছে, যে হুম যখন, খেয়াল করবা যে কোনো ভার্বের সাথে কোনো প্রিপোজিশন যুক্ত আছে এবং হুম দ্বারা সেই কোশ্চেনটা করতে হচ্ছে, তখন সেই প্রিপোজিশনটা হুমের আগে বসে। কিভাবে দেখো, ফজলু লিভস উইথ হিজ ব্রাদার। কি হবে? ফজলু তার ভাইয়ের সাথে থাকে, তাই না? তাহলে হিজ ব্রাদার মানে কার সাথে থাকে, এটা হচ্ছে কার সাথে থাকে। তাহলে উইথ হুম, উইথ আছে না, লিভস এর পরে উইথ আছে না, তো তোমাকেও এখানে ওই উইথটা রাখতে হবে, যে কার সাথে। উইথ হুম ডাজ ফজলু লিভ। এইখানে হুম এর অর্থটা কার হয়ে যায়। কার, এখানে আর কাকে না রেখে কি হয়ে যায়, কার হয়ে যায়, ঠিক আছে? তাহলে উইথ হুম ডাজ ফজলু লিভ, কারণ দেখো লিভস এর পরে উইথ প্রিপোজিশন ছিল। তেমনি ভাবে এখানে সুমন ওয়েন্ট টু প্রিন্সিপাল, সুমন প্রিন্সিপালের কাছে গিয়েছিল। তাহলে টু হুম ডিড সুমন গো, সুমন কার কাছে গিয়েছিল, ঠিক আছে? টু হুম, ওই যে ওয়েন টু এর পরে টু আছে, যে এই জন্য টুটা আগে চলে আসবে। প্রিপোজিশন থাকলে এইভাবে তৈরি করা লাগে। আচ্ছা, আমরা আরো যদি ক্লিয়ারিফিকেশন দরকার থাকে, নেক্সট ক্লাসে আমরা হোমের ওই নিয়মটা থেকে শুরু করব আরো। স্যার বাই আর হোম এর অর্থটা কি হবে? বাই হোম মানে কার দ্বারা, বাই মানে দ্বারা, হোম মানে কার, কার দ্বারা, ঠিক আছে?